আমরা আছি আজকে আপনাদের সাথে ইউনিট 5 এবং ইউনিট 5-এর শিরোনাম ছিল হিসাব বিজ্ঞান শিখন শেখানো সামগ্রী সংগ্রহ ও এর উন্নয়ন। আমরা আগের দিনও পড়ছিলাম আসলে শিখন শেখানো সামগ্রীটা কি বা শিক্ষা উপকরণ কি। শিখন শেখানো যে সামগ্রী সেটাকেই তো বলি আমরা শিক্ষা উপকরণ নাকি। আমরা যদি সেটাকে শিক্ষা উপকরণ বলি তাহলে আসলে শিক্ষা উপকরণটা কি, সংজ্ঞাটা তাহলে কেমন হয়? শ্রেণীকক্ষে যে সকল সরঞ্জাম বা যন্ত্রপাতি বা জিনিসপত্র ব্যবহার করে শিক্ষার্থীর কল্পনা শক্তিকে জাগিয়ে তোলা যায়। তাহলে আমরা পয়েন্টগুলো মনে রাখবো। এক হচ্ছে শিক্ষা উপকরণের মাধ্যমে কি করা যায়? শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে জাগিয়ে তোলা যায়, শিখনকে আনন্দদায়ক করা যায়, সহজবোধ্য করা যায়, ফলপ্রসূ এবং দীর্ঘস্থায়ী করা যায়। এটা কি ব্যবহার করে? শিখন সামগ্রী ব্যবহার করে। তাহলে আমরা যদি সংজ্ঞা দিতে হয়, কখনো সংজ্ঞা আসে শিখন সামগ্রী কি, তাহলে আমরা কি বলতে পারবো? বা শিক্ষা উপকরণ কি? তাহলে যে সকল সরঞ্জাম বা যন্ত্রপাতি বা জিনিসপত্র ব্যবহার করে শিক্ষার্থীর কল্পনা শক্তিকে জাগিয়ে তোলা যায়, শিখনকে আনন্দদায়ক, সহজবোধ্য, ফলপ্রসূ এবং দীর্ঘস্থায়ী করা যায়, তাকে শিক্ষা উপকরণ বলে। আবারও বলি, শ্রেণীকক্ষে যে সকল সরঞ্জাম বা যন্ত্রপাতি বা জিনিসপত্র ব্যবহার করে শিক্ষার্থীর কল্পনা শক্তিকে জাগিয়ে তোলা যায়, শিখনকে আনন্দদায়ক, সহজবোধ্য, ফলপ্রসূ এবং দীর্ঘস্থায়ী করা যায়, তাকে শিক্ষা উপকরণ বা শিখন সামগ্রী বলে। এইচ.এস. স্যান্ডার্স বলেছেন, একজন জ্ঞানী মানুষ বা বিচক্ষণ শিক্ষক কখনোই শিক্ষা উপকরণের সুবিধা হাতছাড়া করবেন না। অর্থাৎ শিক্ষা উপকরণের মাধ্যমে যদি আপনি পাঠ উপস্থাপন করেন তাহলে সেই পাঠটা হবে দীর্ঘস্থায়ী। অর্থাৎ আপনার ছাত্রছাত্রী সেটা দীর্ঘ সময় মনে রাখতে পারবে, সহজে সেটা বুঝতে পারবে। আমি এরপরে তাহলে সংজ্ঞাটা যে কারণে আপনারা মানে আপনাদেরকে বিশেষ করে শেয়ার করা হয় স্ক্রিনশট নেওয়ার জন্য, আপনারা এটা নিতে পারেন, এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন যাদের প্রয়োজন আছে। এরপরে দেখি আমরা চারটা ছবি দেখব, একই সে চারটা ছবি আছে। এই চারটা ছবির দেখেন প্রথমটা কি ছবি আছে আমাদের? প্রথমটা আছে একটা সবজি দোকান দেখছি, দ্বিতীয়টায় মনে হয় একটা মুদি দোকান, তৃতীয়টা নির্বাচন ব্যবস্থা, চতুর্থটা কি আছে কেউ একটু বলেন আমার যারা আছেন এখানে, আমার কোহোস্ট। চতুর্থ ছবিটা দেখে কেউ বলেন যে এখানে কি আছে? কাউন্টার, টিকিট কাউন্টার স্যার। টিকিট কাউন্টার। দাঁড়ান আমি এটাকে একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। এখন একটু বড় দেখা যাচ্ছে না? বলেন, ভালো করে দেখেন কিন্তু। পরিবারের সঞ্চয়ের পর মুনাফা প্রদান স্যার। স্যার লেনদেন লেনদেন, মুনাফা প্রদান করতে পরিবারের সঞ্চয় পরিবার সঞ্চয়পত্র মুনাফা প্রদান আসলে হয় পোস্ট অফিসে অথবা ব্যাংকের মাধ্যমে, তাই না? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে আমরা এটাকে ব্যাংকিং ব্যবস্থা বলতে পারি নাকি? এখন জি ব্যাংকিং ব্যবস্থা। হ্যাঁ, আমরা যদি এখান থেকে প্রথম যে চিত্রটা আছে ব্যবসায়ের ক্ষেত্রে যদি আমরা এটা দেখাই, তাহলে যদি কাউকে বলি আসলে এই চিত্রটা বা এই ছবিটা দেখে কি বোঝা যায়, কেউ কি বলবে এটাকে? সবজির দোকান স্যার। এটা কি বলেন? বাজার বলা যায় স্যার। বাজার, তাই না? এখন এটা কোন ধরনের বাজার হতে পারে? এটা স্যার এক মালিকানা না, এক মালিকানা মানে কোন ধরনের ব্যবসা হতে পারে আর কি এটা? স্যার বা এটা বলতে পারবো জাস্ট আমার স্টুডেন্টরা এটুকু বলতে পারবে বা শিক্ষার্থীরা বলতে পারবে স্যার এটা একটা ব্যবসা, তাই না? জি স্যার। এটা কি বলতে পারবে যে যেখানে সাধারণত আমরা পণ্য ক্রয় বিক্রয় করি, এখানে পণ্য বলতে আমাদের কি ইয়ে আছে, সবজি আছে, সবজিগুলো ক্রয় বিক্রয় করা হয়, সেটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান। দেখে বলতে পারবো যে এটা একটা কাঁচা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান। ওকে, এর পরের চিত্রে যাই। এখানে আছেন দেখেন চাল ডাল মশলাপাতি অনেক কিছু দেখা যাচ্ছে, তাহলে এটা বলতে পারি আমরা মুদি দোকান। এটা হতে পারে খুচরা, হতে পারে পাইকারি। এরপরটা চলে যাই, ঠিক আমি ভিন্ন জগতে চলে গেলাম। এখানে শুধুমাত্র একটা চিত্র দেখিয়ে
দেখা যাচ্ছে নি ক, শুধুমাত্র একটা বক্স আছে, বক্সের ভিতর একটাই, এক পাশে লেখা আছে নি আর এক পাশে লেখা আছে ক। অর্থাৎ আমরা সহজে জানি এটা হচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন, এই সিম্বল বা প্রতীকটা আমরা কোথায় ব্যবহার করি? আপনারা বলেন এটা আমরা কোথায় ব্যবহার করি? এখানে কোথাও কিছু লেখা নাই। আপনাদের যখন প্রশিক্ষণার্থী বা আপনাদের স্টুডেন্টের সামনে বলবেন, এই লোগোটা দেখিয়ে বলতে পারবে না এরকম খুব কম সংখ্যক আছে যে আমরা জানি না এরকম কথা কেউ বলবে। কারণ আমরা ক্যাবিনেট নির্বাচন, আমাদের মাধ্যমিক পর্যায়ে আমরা ক্যাবিনেট নির্বাচন করাই, অন্তত জাতীয় বা স্থানীয় পর্যায়ে নির্বাচন না দেখুক, তারা তো ক্যাবিনেট নির্বাচন দেখছে। ক্যাবিনেট নির্বাচনেও ঠিক কিন্তু এরকম একটা ব্যালট বাক্স তৈরি করা হয় এবং সেখানে এই শব্দটা লেখা হয় নয়রসিতে নি, অর্থাৎ নির্বাচন হাতে কমিশন, এটা কিন্তু তৈরি করা হয়। তাহলে এই জিনিসটা কিন্তু সবাই জানবে। তাদেরকে একটু চিন্তা করার সুযোগ দেন যে তারা এটা কোথায় দেখছে কোন নির্বাচনের সময়, কারণ এটা হচ্ছে নির্বাচন কমিশনের একটা লোগো বা প্রতীক, তাই তো? এরপরটায় আসি আমরা, যে চিত্রটা আমরা এতক্ষণে বললাম যে এখানে কি অনেকজন মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, তারা কি করছে, হয়তো টাকা উত্তোলন বা জমা দেওয়ার চেষ্টা করছে। কোথায় আমরা টাকা জমা দেই বা টাকা উত্তোলন করতে পারি? যেখানে আমাদের ব্যাংকিং ব্যবস্থা আছে, হতে পারে আমাদের পোস্ট অফিস ব্যাংকিং অথবা ব্যাংকের যে ব্যাংকিং ব্যবস্থাটা সেখানে হতে পারে, তাই না? ওকে, তাহলে আমাদের এখান থেকে দেখেন শিক্ষার্থীদের কি করছি আমরা, তাদের কল্পনা শক্তিকে কি করার চেষ্টা করছি, জাগিয়ে তোলার চেষ্টা করছি। তাদেরকে এক একটা চিত্র দেখিয়ে তাদেরকে চেষ্টা করছি কি একটু আনন্দ দেওয়ার জন্য। তাদের কাছে চিত্র দেখিয়ে এটাকে সহজবোধ্য করে তুলছি যে এটা একটা মুদি দোকান, এটা কি একটা ব্যবসা প্রতিষ্ঠান, তাই না? ঠিক এইভাবে যদি হিসাব বিজ্ঞানের ভাষায় বলি, তাহলে হিসাব বিজ্ঞানের এখান থেকে আমার তিনটা উপকরণ আমরা দেখাইছি, চারটা উপকরণ দেখাইছি, তিনটা আছে আমার হিসাব বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট। শুধু নির্বাচন কমিশন ছাড়া বাকি তিনটা আমার হিসাব বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট আছে এখানে, তাই না? আমরা পরের স্লাইডে যাব। পরের স্লাইডে এখানে যাব আমরা আসলে শিক্ষা উপকরণের গুরুত্বটা কি। তো গুরুত্ব পড়ানোর আগে সংজ্ঞাটা আমি আরো একবার মনে করব, সবাইকে আরো একবার মনে করিয়ে দিব। আশা করি কাগজ কলম সকলের কাছে আছে, একটু লিখে নেন আবার, যে আমরা যে শিক্ষা উপকরণের সংজ্ঞাটা পড়ছিলাম কি, এক হচ্ছে শিক্ষার্থীর কল্পনা শক্তিকে জাগিয়ে তুলবে, 2 শিক্ষণকে আনন্দদায়ক করে তুলবে, 3 সহজবোধ্য করে তুলবে, 4 সেটা হবে ফলপ্রসূ এবং 5 সেটা দীর্ঘস্থায়ী। তাহলে গুরুত্বটা আমার সংজ্ঞা থেকেই মনে হয় গুরুত্বটা অনেকটা চলে আসে। দেখেন আমরা গুরুত্বতে কি বলতে পারি, একটা এটা হচ্ছে শিক্ষণকে সহজ করে বা শিক্ষণ সহজ হয়। 2 নম্বরে বলতে পারি শিক্ষণ কি হয়, আনন্দদায়ক হয়। 3 বলবো কল্পনা শক্তিকে জাগিয়ে তোলে। 4 শিক্ষণ স্থায়ী হয়। 5 পাঠের প্রতি মনোযোগী হয় বা মনোযোগী করা যায়। 6 বলবো আমরা বিষয়বস্তুর প্রতি স্পষ্ট ধারণা জন্মে। 7 বলবো ব্যবহারিক ফলপ্রসূতা আনে, ব্যবহারিক ফলপ্রসূতা আনে। 8 আছে আমাদের শ্রেণী সক্রিয় থাকে। 9 আমরা বলবো, যেটা স্লাইডে নাই একটু লিখে নেবেন, শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। অর্থাৎ সে চিন্তা করতে শেখে, তার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। 10 বলবো বিমূর্তকে মূর্তকরণ, অর্থাৎ যেটাকে দেখা যায় না সেটাকে দর্শনীয় করে তোলা, সেটাই তো ছিল বিমূর্তকে মূর্তকরণ, যেটাকে দেখা যায় না সেটাকে দর্শনীয় করে তোলা। এখন যদি বলি নির্বাচন ব্যবস্থা অথবা ব্যাংকিং ব্যবস্থা, আপনি কি পারবেন একটা ব্যাংক আপনার স্কুলে তুলে আনতে? কারো পক্ষে কি সম্ভব? একটা পোস্ট অফিস আপনার স্কুলে তুলে নিয়ে আসবেন, যে পোস্ট অফিসের ব্যাংকিং শাখাটা এখানে, যে এখানে আর্থিক লেনদেন হয়, কারো পক্ষে সম্ভব আছে এখানে? তাহলে শ্রেণীকক্ষে ওটা ছিল আমার কাছে বিমূর্ত, যখন আমি চিত্রটা দেখালাম সেটা আমার কাছে কি হয়ে গেল, মূর্ত হয়ে গেল, অর্থাৎ বিমূর্তকে মূর্তকরণ। তারপর আছে অধিক শিক্ষার্থীর ক্লাসে বেশি ফলপ্রসূ হয়, অর্থাৎ যেখানে যে শ্রেণীকক্ষে অধিক সংখ্যক শিক্ষার্থী থাকবে সেখানে বেশি ফলপ্রসূ হয়, শিক্ষকের পরিশ্রম কম হয়।
শিক্ষকের পরিশ্রম কম হয়। একটা চিত্র হাজারো মানে একটা ছবি কি করে হাজারো মনের কথা তুলে ধরে, তাই না? মনের হাজারো কথা তুলে ধরে। তাহলে আপনি যদি সুন্দর একটা ছবি আপনি তুলে ধরতে পারেন সকলের সামনে, তাহলে আপনার অন্তত হাজার কথা বলা থেকে রক্ষা পাবেন একটা ছবি দিয়ে। আসলে এটা কি? তারপরে আছে শ্রেণীর দুর্বল শিক্ষার্থীরাও সবল হয়। তাহলে যদি বিস্তারিত বলি এটাই, তাহলে কি হয়? পিছিয়ে পড়া শিক্ষার্থীরা উপকরণের প্রতি বেশি আকৃষ্ট হয়। আমরা দেখেন লেকচার মেথডে যেটা আমরা বলি যে আমরা নিজেরা যেটা শিখতে চাই মুখে যত বলি, আমার একটা ম্যাডাম বলছেন যে স্যার স্লাইড দেখানোর থেকে আমি মনোযোগী থাকি ক্লাসে, স্যারে যে কথাটা বলেন আমি সেটা লিখে নেই, কিন্তু এটার পরিমাণ আছে খুব কম, হাতে গোনা কয়েকজন আছেন, হাতে গোনা কয়েকজন আছেন এখানে। আসলে আমার এখানে না লেখার মনোযোগী না হওয়ার সংখ্যাই আমার বেশি থাকবে শ্রেণীকক্ষে, এটা ধরে নিতে হবে। আর এই অমনোযোগীদের কিভাবে মনোযোগী করা যায় সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে। তাহলে তাদের একটা চিত্র দেখান, একটা ভিডিও দেখান, কোনো বিনোদনের ব্যবস্থা করেন, তারা খুব সহজে কিন্তু ওটাকে ধরে নিবে। তারপরে ছিল সময় বাঁচে। সময় বাঁচে কিভাবে? সময় বাঁচে যেহেতু আমরা হিসাব বিজ্ঞানের, তাহলে কি হয়? যদি কোনো শিক্ষক জাবেদা, খতিয়ান বা রেওয়ামিল ইত্যাদির ছকগুলো উপকরণ হিসাবে ব্যবহার করেন, আমরা হিসাব বিজ্ঞানের যে শিক্ষক আছি তারা যদি এই জাবেদা, খতিয়ান, রেওয়ামিল এই সমস্ত ছকগুলো আমরা উপকরণ হিসাবে ব্যবহার করি, তাহলে কিন্তু শিক্ষার্থীকে আমাদের আলাদাভাবে আর বুঝিয়ে দেওয়ার দরকার হয় না, কারণ তারা উপকরণেই কিন্তু এটা দেখতে পাচ্ছে। তাহলে এটা কি হয়? শিক্ষকদের সময় বাঁচে। শ্রেণীতে শিক্ষণ বান্ধব পরিবেশ তৈরি হয়। এরপরে যাব, আমরা দেখলাম যে শিক্ষা উপকরণের কি কি প্রশ্ন পড়ছি আমরা, কে বলবেন? এটা যেহেতু ডেস্কটপে নাই, এটা কি প্রশ্ন পড়লাম? কেউ বলেন? কেউ বলেন? যারা কোহোস্ট করা আছেন কেউ বলেন? শিক্ষা উপকরণের গুরুত্ব স্যার, আমরা শিক্ষা উপকরণের মাধ্যমে কি কি জানতে পারি? আমরা প্রশ্ন পড়লাম, কি প্রশ্ন পড়লাম এখান থেকে? শিক্ষা উপকরণের স্যার গুরুত্ব। আনাস, আপনার কথা ভালো বুঝতে পারছি না, আমি একটু শামসুন নাহার শিলা ম্যাডামকে একটু আনমিউট করি। ম্যাডাম আপনি কি বলতে চাচ্ছেন বলেন। আর শিক্ষা উপকরণের ভূমিকা বা গুরুত্ব। শিক্ষা উপকরণের গুরুত্ব, থ্যাংক ইউ। আমরা সর্বপ্রথম পড়ছিলাম শিক্ষা উপকরণ কি, 2 নম্বরে দ্বিতীয়বারে পড়লাম শিক্ষা উপকরণের গুরুত্ব। আমি গুরুত্বগুলো আবার শুধুমাত্র পয়েন্টগুলো আরো একবার বলে যাই, আপনাদের যদি কারো লিখতে সমস্যা থাকে তাহলে একটু লিখে নেবেন, আর যাদের লেখা হয়ে গেছে আমার সাথে আর একটু মিলিয়ে নেবেন। একটা হচ্ছে শিখন সহজ হয়, 2 শিখন আনন্দদায়ক হয়, 3 কল্পনা শক্তিকে জাগিয়ে তোলে, 4 শিখন স্থায়ী হয়, 5 শিখন পাঠের প্রতি মনোযোগী করা যায়, 6 বিষয়বস্তুর প্রতি স্পষ্ট ধারণা জন্মে, 7 ব্যবহারিক ফলপ্রসূতা আনে, 8 শ্রেণী সক্রিয় থাকে, 9 শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে, 10 বিমূর্তকে মূর্তকরণ, 11 অধিক শিক্ষার্থীর ক্লাসে বেশি ফলপ্রসূ হয়, 12 শিক্ষকের পরিশ্রম কম হয়, 13 শ্রেণীর দুর্বল শিক্ষার্থীরা সবল হয়, 14 সময় বাঁচে, 15 শ্রেণীতে শিখন বান্ধব পরিবেশ তৈরি হয়। এরপরের প্রশ্ন, তাহলে আমাদের 2টা প্রশ্ন কমপ্লিট হলো। আশা করি আমাদের যে টিচিং সাবজেক্ট আছে 3টা, টিচিং সাবজেক্টে কোনো না কোনো বিষয়ে আপনারা এই প্রশ্ন পাবেন যে শিক্ষা উপকরণ কি, শিক্ষা উপকরণের গুরুত্ব। এর পরের প্রশ্ন আমরা যাব। এর পরের পাঠে আমাদের আছে শিক্ষা উপকরণ ব্যবহারের নীতিমালা। আমরা প্রত্যেকটা জিনিস ব্যবহারের ক্ষেত্রে কোনো না কোনো নিয়ম বা নীতি আমাদেরকে মেনে চলতে হয়। ঠিক শিক্ষা উপকরণ ব্যবহারেরও কিছু নীতিমালা আছে, সেই নীতিমালাগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে, এবং সেই নীতিমালাগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। 1 বিষয়বস্তুর উপর লক্ষ্য রেখে
সঠিক উপকরণ নির্বাচন করতে হবে। এখন আমরা কিছুক্ষণ আগে চিত্র দেখলাম, সেখানে মুদি দোকান দেখছিলাম, কাঁচামালের দোকান দেখছি, ব্যাংকিং ব্যবস্থা দেখছি, আর নির্বাচন ব্যবস্থা দেখছি বাংলাদেশের। এখন আপনি পড়াচ্ছেন আজকে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, সেখানে আপনি ব্যাংকিং এর ওই ছবিটা বা চিত্রটা না দেখিয়ে আপনি যদি নির্বাচন কমিশনের চিত্রটা ব্যবহার করেন, আসলে কি এটা সঠিক উপকরণ হবে আপনার? কখনোই না। তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কোন বিষয়ে পাঠদান করবেন, সেই বিষয়ের সাথে লক্ষ্য রেখে সঠিক উপকরণ নির্বাচন করতে হবে। 2 নম্বরে বলবো আমরা, উপকরণ অবশ্যই কি হতে হবে? মানসম্মত হতে হবে, অর্থাৎ সব শেষ বেঞ্চের শিক্ষার্থী যেন উপকরণ দেখতে পায়। আপনাদেরকে বলি আমি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের টিচিং প্র্যাকটিস 2টা পরীক্ষা আছে যেটা আপনাদের কলেজে অনুষ্ঠিত হবে। এক হচ্ছে প্র্যাকটিস টিচিং 1 আর হচ্ছে প্র্যাকটিস টিচিং 2। প্র্যাকটিস টিচিং 1 উপস্থাপন করতে হবে আপনার কলেজের শিক্ষকদের সামনে ফার্স্ট সেমিস্টারের জন্য, আর প্র্যাকটিস টিচিং 2 সেখানে আপনাদের অভ্যন্তরীণ শিক্ষকও থাকবে এবং বহি পরীক্ষক থাকবে একজন, যেটা কোনো সরকারি কলেজ অথবা বেসরকারি কলেজ থেকে এক্সটার্নাল হিসেবে আসবেন। তাদের সামনে যখন ক্লাস উপস্থাপন করবেন তখন আপনাদের অবশ্যই এই উপকরণগুলো ব্যবহার করতে হবে। তো মাথায় রাখতে হবে, সেই উপকরণ যখন আপনি ব্যবহার করবেন, সর্বশেষ বেঞ্চের যে শিক্ষার্থী আছে সেও যেন ওই উপকরণটা সুন্দরভাবে বা স্পষ্টভাবে দেখতে পায়, এমন সাইজের হতে হবে, লেখাগুলো একটু বড় হতে হবে। শিক্ষক সর্বদা মনে রাখবেন, উপকরণ শিক্ষার্থীর জন্য, শিক্ষকের জন্য নয়। তাই শিক্ষার্থীর কথা মাথায় রেখেই উপকরণ বানাতে হবে। এরপরে আসবে, উপকরণ এমন হতে হবে যাতে শিক্ষার্থীর চিন্তা শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ শিক্ষার্থীকে চিন্তাশীল করে তোলে। শিক্ষার্থী যেন চিন্তা করে বলতে পারে যে আসলে শিক্ষক আমাকে কি পড়াতে চাচ্ছেন, আজকে তার পাঠের বিষয়টা কি, সে যেন সেখান থেকে সে বুঝতে পারে। এবং যখন আপনি পাঠ ঘোষণা করবেন, সেই পাঠ ঘোষণাটা যেন আপনার ওই শিক্ষার্থীর মধ্য থেকে আসে যে ম্যাডাম বা স্যার আজকে পাঠের বিষয় এইটা, যেন ওই শিক্ষার্থী ওই চিত্রগুলো দেখে বলতে পারে। আমাদের এই নীতিমালাগুলো বা প্রিন্সিপাল অফ ইউজিং টিচিং এইডস এর আরো অনেকগুলো নীতিমালা আছে, যেগুলো আমি মুখে বলে যাচ্ছি, আপনার একটু খাতা কলমে লিখে নেন। আমি এখানে 4টা বলছি। 5 নম্বর আছে, উপকরণটি এমনভাবে নির্বাচন করতে হবে যাতে পাঠের উদ্দেশ্য ও শিখন ফল অর্জিত হয়। আবারও বলি, উপকরণটি এমনভাবে নির্বাচন করতে হবে যাতে পাঠের উদ্দেশ্য ও শিখন ফল অর্জিত হয়। আপনারা লিখে নিলে অনেক ভালো, কারণ একবারে লেখার সাথে আপনার পড়া হয়ে যাচ্ছে। আর আমার কাছে এমএস ওয়ার্ডেও করা আছে, আমার এই স্লাইডটা শেষ হলে আমি ওয়ার্ডেরটাও দিয়ে দিব, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। 5 নম্বরে বলছি, উপকরণটি এমনভাবে নির্বাচন করতে হবে যেন পাঠের উদ্দেশ্য শিখন ফল অর্জিত হয়। উপকরণের ভাষা হতে হবে 6 নম্বরে, উপকরণের ভাষা হবে নির্ভুল, সহজ এবং স্পষ্ট। উপকরণের ভাষা হবে নির্ভুল, সহজ এবং স্পষ্ট। উপকরণ হাতে তৈরি করা গেলে 7 নম্বরে, উপকরণ হাতে তৈরি করা গেলে কালার কম্বিনেশন ঠিক করে নিতে হবে, অর্থাৎ আপনার কালারটা যেন সকলের কাছে ভালো লাগে, এরকম কোনো কালার বা রং আপনাকে ব্যবহার করতে হবে উপকরণ তৈরি করার জন্য। সঠিক সময়ে সঠিক উপকরণ প্রদর্শন করতে হবে, তা না হলে উপকরণ ব্যবহারের উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। আবারও বলি, সঠিক সময়ে সঠিক উপকরণ ব্যবহার করতে হবে, তা না হলে উপকরণ ব্যবহারের উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। বাস্তব উপকরণ দেখাতে পারলে বেশি ভালো হয়, দেখাতে না পারলেও হাতে এঁকে দেখানো যেতে পারে। যেমন আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম, যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা আপনার পাঠের বিষয় হয়, আপনি কি পারবেন কোনো ব্যাংককে উঠাই আপনার স্কুলে নিয়ে আসতে? এটা কখনোই সম্ভব না। তখন কি করতে পারেন, আপনি ব্যাংকের একটা ছবি আনতে পারেন, ব্যাংকে কিভাবে কোথায় কিভাবে কাজ হয়, সেবা গ্রহণকারীরা কেমন এসে সিরিয়াল ভাবে দাঁড়িয়ে থাকে, আমার এই চিত্রটা দেখায় আমি ব্যাংকিং ব্যবস্থার কিছুটা ধারণা তাদেরকে দিতে পারি, অর্থাৎ ছবি এঁকে আমি তাদেরকে দেখাতে পারি।
এরপরে বলবো উপকরণ ব্যবহারের পর তা যথাযথ স্থানে নামিয়ে রাখতে হবে, তা না হলে শিক্ষার্থীর মনোযোগ উপকরণের দিকে চলে যাবে। অর্থাৎ উপকরণটা ব্যবহার করবেন আপনার পাঠ ঘোষণার পূর্বে, আপনি উপকরণটা দেখাবেন, উপকরণটা দেখানোর পর শিক্ষার্থী বুঝতে পারছে যে আজকে পাঠের বিষয়টা কি। যখন শিক্ষার্থী বুঝতে পারছে যে আজকে পাঠের বিষয়টা কি, তখন আপনি ওই উপকরণটা গুছিয়ে রাখবেন অথবা ভাঁজ করে রাখবেন, যেন ওই উপকরণের দিকে শিক্ষার্থীর চোখ না যায় অথবা খেয়াল না যায়। আর উপকরণটা যদি ঠিক ওইভাবে ঝুলানোই থাকে বা বোর্ডে টানানো থাকে, তখন শিক্ষার্থী আপনার কথার দিকে লক্ষ্য না করে ওই উপকরণের দিকে লক্ষ্য করবে। তারপরে আছে শিক্ষককে উপকরণ ব্যবহারের কৌশল আয়ত্ত করে নিতে হবে। তাহলে আমরা বললাম আমাদের কথায় যে উপকরণ ব্যবহারের কৌশল, তাহলে আমরা উপকরণ কখন দেখাবো? উপকরণ কখন দেখাবো? আপনি কোনো একটা বিষয় সম্পর্কে আপনি এরকম বললেন যে আসলে আমাদের যখন টাকা দরকার হয়, আমরা টাকা জমা করে রাখি কোথায়, প্রয়োজন অনুসারে সেই টাকাগুলো আমরা আবার তুলে নিয়ে আসতে পারি বা উঠায় নিয়ে আসতে পারি কোন জায়গা থেকে হয়। এখন বলতে পারে কিন্তু অনেকেই যে যারা দেখে যে স্যার বিকাশে, রকেটে, নগদে, তাই না, মোবাইলে টাকা জমা রাখা যায়, যখন প্রয়োজন হয় দোকান থেকে আমরা ক্যাশ আউট করে নিয়ে আসি। আসলে এটাও কিন্তু একটা ব্যাংকিং ব্যবস্থা, তাই না? এটাকে কি বলি আমরা? মোবাইল ব্যাংকিং, তাই না? এবার বললেন যে হ্যাঁ ঠিক আছে, এটাও আমরা পারি, কিন্তু এটা কিসের উপর নির্ভর? আসলে প্রত্যেকটা মোবাইল ব্যাংকিং কোন একটা ব্যাংকের উপর তো নির্ভরশীল নাকি? যেমন আমরা যদি বিকাশ ব্যবহার করি, বিকাশ আসলে কোন ব্যাংকের সাথে, ব্যাংকের লেনদেনের সাথে জড়িত? বিকাশ ব্যারাক ব্যাংকের সাথে। যদি রকেট বলি, রকেট কোন ব্যাংক? ডাচ বাংলা ব্যাংকের সাথে, তাই না? যেহেতু আমরা ব্যাংকিং এর বিষয়ে আলোচনা করছি, এটাও কিন্তু মোবাইল ব্যাংকিং এক ধরনের ব্যাংকিং। তো আমরা বলতে পারি আসলে ঠিক আমরা এই ধরনের ব্যাংকিং এর কথা বলছি না, এটাও একটা ব্যাংকিং ব্যবস্থা, কিন্তু এটা বলছি না। তোমরা চিত্রটা দেখো তো, এই চিত্রটা দেখে কি বলছো? হ্যাঁ ম্যাডাম, এটা কি ডাচ বাংলা ব্যাংকের ব্যাংকিং, অথবা আমাদের অন্য কোনো ব্যাংকের কথা বললো, সেই ব্যাংকের একটা ব্যাংকিং ব্যবস্থা। হ্যাঁ, তাহলে আসলে আজকে আমাদের পাঠের বিষয়টা কি? বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা। আপনার যখন এই পাঠ ঘোষণা করা হয়ে গেল, আপনি উপকরণটা ভাঁজ করে রাখলেন, ব্যাস আপনার শেষ। তাহলে এটাই হচ্ছে শিক্ষককে উপকরণের ব্যবহারের কৌশল আয়ত্ত করতে হবে। তাহলে আপনার কৌশলটা কি? আপনি প্রথমে বলছিলেন যে কোথাও টাকা জমা রাখি, আবার প্রয়োজনে তুলে নিয়ে আসি। আপনি কিন্তু প্রাথমিক ধাপটা অতিক্রম করছেন। তখন শিক্ষার্থীর ওই মোবাইল ব্যাংকিং এর কথা মাথায় আসতে পারে, তখন আপনি তাদেরকে এই ধারণাটা দূর করার জন্য আপনি একটা ব্যাংকের ছবি দেখালেন, বলো তো তোমরা এইটা কি? তাহলে এটা সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, যে কোনো একটা বললো। তাহলে আজকে আসলে আমাদের পাঠের বিষয় হবে যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা। কয়েকটা ব্যাংকের ছবি দিয়ে দিলেন, একটা ব্যাংক দিয়ে তো আর ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করা যায় না, তাই না? কয়েকটা ব্যাংক দিয়ে দিলেন, ছবি দিয়ে দিলেন, তখন বললেন এটা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা। এই কৌশলটা আপনাকে আয়ত্ত করতে হবে। এরপরে আসি যে উপকরণ ব্যবহারের পর শিক্ষককে এর যথার্থতা ও কার্যকারিতা যাচাই করতে হবে। আসলে কতটুকু যথার্থ হয়েছে বা কতটুকু কার্যকর হয়েছে আপনার উপকরণটা, এটা যাচাই করতে হবে। তো এই যাচাইটা আপনি করতে পারছেন কখনই? যখন আপনার শিক্ষার্থী আজকে পাঠের বিষয়টা বলতে পারছে, অর্থাৎ তারা বুঝতে না পারলে তো বলতে পারবে না আজকে আপনার পাঠের বিষয়টা কি, পারবে? পারবে না। আমি কাউকে প্রশ্ন করলাম যে তোমার নাম কি, সে যদি বলে স্যার আমার বাবার নাম, যে কোনো একটা বলে দিল যে তামিম, ইকবল বা যে কোনো কিছু একটা বললো, স্যার আমার বাবার নাম কি। আপনি জিজ্ঞেস করছেন তোমার নাম কি, সে বললো স্যার আমার বাবার নাম এটা। আসলে সে বুঝে উত্তর দিছে না? বুঝে উত্তর দেয়। তো আমার উপকরণ দেখে আমরা ঠিক এইটা বলবো যে উপকরণ দেখে সে যখন পাঠের, আজকে পাঠের বিষয়টা কি সেটা যখন সে বলতে পারছে, আসলে সে বুঝতে পারছে বলেই সে বলতে পারছে, বুঝতে না পারলে সে বলতে পারতো না। ওকে, আমরা এইটাই হচ্ছে আমাদের এই 12টা আমাদের নীতিমালা আমরা এখান থেকে করব। যদি কখনো প্রশ্ন আসে যে শিক্ষা উপকরণ ব্যবহারের নীতিমালা কি, নীতিমালা সমূহ আলোচনা করুন, যদি আসে তাহলে আমরা এই 12টা লিখবো। এরপরে যাব আমরা শিক্ষা উপকরণের শ্রেণী বিভাগের মধ্যে। আসলে আমরা এই শিক্ষা উপকরণকে যখন শ্রেণী বিভাগ করি, তখন দুইটা দিক বিবেচনা করে শ্রেণী বিভাগ করি। প্রথম দিকটা হলো ব্যবহার বৃত্তির দিক থেকে,
অর্থাৎ আমরা এটাকে কিভাবে ব্যবহার করব সেই দিক থেকে। আরেকটা হলো প্রাপ্যতার দিক থেকে। উপকরণকে তাহলে দুই ভাবে আমরা শ্রেণী বিভাগ করব, একটা হচ্ছে ব্যবহার ভিত্তির দিক থেকে, একটা প্রাপ্যতার দিক থেকে। এবার ব্যবহার ভিত্তির দিক থেকে এই উপকরণকে ভাগ করব আমরা 5 ভাগে। কয় ভাগে? ব্যবহার ভিত্তির দিক থেকে 5 ভাগে ভাগ করব। এই 5 ভাগগুলো কি সেটা আমরা বলি। আমার কিছুক্ষণ আগেই আমার পূর্ববর্তী যে ম্যাডাম ছিলেন নয়ন রানী সরকার, উনি আলোচনা করে গেছেন এখানে, আমি শুনছি যে ব্যবহার ভিত্তির দিক থেকে ছিল উপকরণ 5 প্রকার। সেই 5 প্রকার ছিল, প্রথমে ছিল শ্রবণযোগ্য বা অডিও এইডস, অর্থাৎ যেটা থেকে আমরা কিছু শুনতে পারবো। 2 নম্বরে ছিল দর্শনযোগ্য উপকরণ, অর্থাৎ যা দেখা যাবে। 3, দুইটার কম্বিনেশন, অর্থাৎ শ্রবণ এবং দর্শন। 4, কার্য সম্পাদন উপকরণ। এখন এই যে 3টা বললাম, এই 3টা ছিল আমাদের পুরাতন আলোচনা, অনেক দিন থেকে আমরা এই আলোচনাগুলো শুনে আসছি। নতুন যে জিনিসটা পেলাম, নতুন যে ব্যবহারটা পেলাম, আমি সেটা আপনাদের কাছে আলোচনা করব। সেটা হচ্ছে কি, কার্য সম্পাদনযোগ্য উপকরণ, মানে কাজ শেষ করা বা কাজ সম্পাদন করা, কাজ করার লক্ষ্যে ব্যবহারযোগ্য যে উপকরণ সেটাকে বলবো কার্য সম্পাদনযোগ্য। তাহলে কি, এটা যে সকল উপকরণ শিক্ষার্থী তার কাজের মধ্য দিয়ে বা অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জন করে তাকে কার্য সম্পাদনমূলক শিক্ষা উপকরণ বলে। আবারও বলি, যে সকল উপকরণ শিক্ষার্থী তার কাজের মধ্য দিয়ে বা অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জন করে তাকে কার্য সম্পাদনমূলক শিক্ষা উপকরণ বলে। যেমন বিভিন্ন খামার পরিদর্শন, খামার তৈরি করা, বাণিজ্য মেলা, বিজ্ঞানাগারের কার্যাবলী, বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠান পরিদর্শন ইত্যাদি। আসলে এই যে পরিদর্শন করতে গেলে এখানে কি আপনার কাজ আগে করতে হচ্ছে, তারপরে সে আপনাকে কোনো তথ্য দিতে পারছে। আগে না দেখে আপনারা যদি এখানে দেখেন, ইন্টারমিডিয়েটে যাদের শারীরিক বিদ্যা ছিল একটু মনে করে দেখেন, আপনাদের কিন্তু শারীরিক বিদ্যা এখানে একটা বিষয় ছিল যে ফ্যাক্টরি বা কারখানা পরিদর্শনের একটা বিষয় ছিল, একটা প্রতিবেদন ছিল, প্রতিবেদন লিখতে হতো, তাই না? সেখানে সেই প্রতিবেদনটা লিখতে গেলে আপনি যে কোনো কলকারখানার একটা ব্যবস্থাপনার উপর একটা প্রতিবেদন লিখবেন, আপনি না দেখলে আপনি কি তার উপর কোনো প্রতিবেদন লিখতে পারবেন? কখনো কি সম্ভব? সম্ভব কি? আজকে আপনাকে বললাম যে সব থেকে বহুল আলোচিত বর্তমানে যে আমাদের পদ্মা সেতু, স্বপ্নের সেতু, পদ্মা সেতু, যে পদ্মা সেতুর এখন কি দর্শনীয় না সবার কাছে? এখন আপনাকে যদি বলে যে পদ্মা সেতুর বর্ণনা লিখতে, এখন আপনি ওটাকে না দেখে এসে কি পদ্মা সেতুর বর্ণনা লিখতে পারবেন? এখন সম্ভব কারো পক্ষে? স্পান কয়টা বা কি দেখি কতগুলো স্পান আমার দর্শনীয় বা দৃশ্যমান এখন দেখা যাচ্ছে, এটা কি আসলে কি উত্তর দেওয়া সম্ভব? সম্ভব না। তাহলে আগে কি করতে হবে? ওটাকে আপনাকে ভিজিট করতে হবে বা ওটাকে পরিদর্শন করতে হবে, তারপরে আপনাকে বলতে হবে। এখন যদি কেউ বলে যে আসলে এর মানে এই ব্যাড যেটাকে বলি আমরা, যে কত মিটার বা কত ফুট যে এর ইটা আর কি বলবো এটাকে, ব্যাস যেটা কতটুকু, সেটা কি আমরা বলতে পারবো? পারবো না। অর্থাৎ আমাদেরকে কিন্তু সেটা করতে হলে আমাদের হাতে কলমে যে সেই ফিতা দিয়ে মেপে দেখতে হবে। অর্থাৎ যেটা ইঞ্জিনিয়ারিং সেকশনের যে কাজটা, সিভিলের যারা আছেন তাদেরকে হয়তো যখন এইটা করে, তখন তাদের একটা বিল্ডিং এর হিসাব করতে গেলে আসলে তাদের কি একটা সাইট ভিজিট করতে হয়, ভিজিট করে তারপরে সেইখানে যারা কাজ করছে তাদের কাছ থেকে কিন্তু এই তথ্যগুলো নিতে হয়, তাই না? তা এইটা ছিল আমাদের আসলে কার্য সম্পাদনযোগ্য উপকরণ। এরপরে ছিল আধুনিক প্রযুক্তির উদ্ভাবন সমূহ। আধুনিক প্রযুক্তির উদ্ভাবন কি কি আছে আমাদের উপকরণের মধ্যে? কেউ বলতে পারবেন একটা দুইটা? আধুনিক প্রযুক্তির উদ্ভাবন আনাস কি আছে? শিক্ষা উপকরণ, যেটা আছে আধুনিক প্রযুক্তির উদ্ভাবন, আমরা সেই শিক্ষা উপকরণ কি ব্যবহার করতে পারি?
স্যার এখানে আমরা ল্যাপটপ ব্যবহার করতে পারি স্যার, ল্যাপটপ ব্যবহার করতে পারি, থ্যাংক ইউ। কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে পারি। স্মার্টফোন ব্যবহার করতে পারি স্যার। আমি সাহিবুল সাহিবুল স্যার, সাহিবুল স্যার আপনি একটু আনমিউট করেন, আপনি একটা বলেন। আধুনিক প্রযুক্তির শিক্ষা উপকরণ যেটা বা উদ্ভাবন, স্যার একটা নাম বলবেন। স্যার আপনি মিউট করে রেখে কথা বললে তো শুনতে পারবো না স্যার, আগে আনমিউট করেন। জি স্যার। হ্যাঁ, একটা উপকরণের নাম বলেন যেটা আমাদের আধুনিক প্রযুক্তির উদ্ভাবন। আবার মিউট হয়ে গেছে স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছি, বলেন। স্যার মাল্টিমিডিয়া। আনাস, হ্যাঁ থ্যাংক ইউ, মাল্টিমিডিয়া। আমার আনাস স্যার বলছেন, এখানে আনাস স্যার বলছেন আমাদের কম্পিউটার বা ল্যাপটপ, আপনি বললেন মাল্টিমিডিয়া, ওকে ধন্যবাদ। আমি বলতে পারি ইন্টারনেট, ইমেইল, স্মার্টফোন, তাই না, ফ্যাক্স, এগুলো সবই কি আধুনিক প্রযুক্তির উদ্ভাবন সমূহ। এগুলোও কিন্তু আমার কি এক একটা উপকরণ, তাই না? ওকে, এরপর চলে যাব আমি প্রাপ্যতার দিক থেকে শিক্ষা উপকরণ। এই প্রাপ্যতার দিক থেকে অর্থাৎ পাওয়া যায় এরকম যে প্রাপ্যতার দিক থেকে আমরা আগেই পড়ছিলাম যে স্বল্প মূল্যের শিক্ষা উপকরণ, বিনামূল্যের শিক্ষা উপকরণ, সহজলভ্য শিক্ষা উপকরণ আর দুষ্প্রাপ্য শিক্ষা উপকরণ, 4 ভাগে ভাগ করছি। আবারও বলি কি কি: স্বল্প মূল্যের শিক্ষা উপকরণ, বিনামূল্যের শিক্ষা উপকরণ, সহজ শিক্ষা উপকরণ আর দুষ্প্রাপ্য শিক্ষা উপকরণ। আমি শেষ দিক থেকে বলি উদাহরণ, দুষ্প্রাপ্য শিক্ষা উপকরণ যেগুলো কি আসলে খুঁজে পাওয়া যায় না, খুব কম। এখন শিক্ষা উপকরণ, আপনি দুষ্প্রাপ্য শিক্ষা উপকরণের মধ্যে আমরা যখন ব্যবসায়ের ক্ষেত্রে আসলে লেনদেনে শুরু হয় কখন থেকে, আমরা যদি সেটা আলোচনা করি, আমাদের এটা আলোচনায় আছে না, ব্যবসায়ের লেনদেনের সূত্রপাত কখন ঘটে। এই আমাদের কিন্তু আমরা আগেই পড়ছিলাম যে কোন এক যুগে পেয়েছিলাম যে মানুষ বিনিময়ের মাধ্যম হিসেবে কি কড়ি বা মানে দুষ্প্রাপ্য ধাতু ব্যবহার করে, তাই না, খুব মূল্যবান। এখন কড়িগুলো কি সচরাচর পাওয়া যায়? যায়? পাওয়া যায় না। তাহলে এটা কি বলবো আমরা? দুষ্প্রাপ্য। যা খুঁজে পাওয়া যায় না সহজে, সেটাকে কি বলবো? দুষ্প্রাপ্য। হ্যাঁ, তাহলে দুষ্প্রাপ্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে? যত্ন করে রাখতে হবে, তাই না? তারপরে প্রাচীন মুদ্রা, অনেক আগের যে টাকাগুলো দেখেন, মাঝে মাঝে শুনি যে আমরা যে আগের মুদ্রা নাকি স্বর্ণ মুদ্রা ছিল প্রাচীন কালের, যে বলে যে এরকম মানে যে কি জানি বিষ্ণু আকার ছবি আঁকা আছে এবং কত সালের বলা আছে, এই টাকাটা যদি কেউ দিতে পারে তাহলে একটা টাকার জন্য 20,000 টাকা 30,000 টাকা পর্যন্ত দিবে, তাই না? আসলে জানি না তার বাস্তবতা কতটুকু আছে। তাহলে এগুলো কি? এগুলো হলো আমাদের দুষ্প্রাপ্য, এগুলো হলো আমাদের দুষ্প্রাপ্য উপকরণ। এরপরে ছিল সহজলভ্য শিক্ষা উপকরণ। সহজলভ্য, যা সহজে পাওয়া যায়, কি? বই, খাতা, কলম, ক্যালেন্ডার, তাই না, বিভিন্ন প্রকারের নাম বা নার্সারির ছবি, চার্ট, ছক, বিভিন্ন ছবি, এগুলো কি সহজলভ্য শিক্ষা উপকরণ, মানে যে আমরা সহজে এগুলো সংগ্রহ করতে পারি। এরপরে ছিল বিনামূল্যের শিক্ষা উপকরণ। বিনামূল্যে কি? আজকে কোথাও কেনাকাটা করতে গেলেন, নগদে টাকা পরিশোধ করলেন, সাথে কি হলো? কি দেয়? নগদ টাকা পরিশোধ করলে না ক্যাশ মেমো দেয় না? এটা কি না, ভাউচার না, ক্যাশ মেমো। এটা কি আমাদেরকে কিনে আনতে হয় ক্যাশ মেমোটা? আমরা টাকা পরিশোধ করলে কিন্তু যদি মানে ওই যে বারকোড স্ক্যানার দিয়ে যে করে দামগুলো দেয়, তাহলে সেখানে ছোট একটা রিসিপ্ট দেয়, আর যদি হাতে লিখে দেয় তাহলে একটা বড় দেয়। কিন্তু তারপরেও কিন্তু আমরা টাকা পরিশোধ করার পর ওইটা পাচ্ছি, ওটা আমাদেরকে কিন্তু কিনে নিতে হচ্ছে না, তাই না? এটা ছিল বিনামূল্যে। তারপরে ভাউচার, রসিদ, চেক বই, ব্যাংক জমার রসিদ, এগুলো আমাদেরকে কিনে আনতে হচ্ছে না। এগুলো ছিল আমার বিনামূল্যে শিক্ষা উপকরণ। এরপর আসি স্বল্প মূল্যের আসি। কিছুক্ষণ আগে একটা মুদি দোকান দেখছিলাম, সেখানে দেখছিলাম বিভিন্ন খাদ্য সামগ্রীও সাজানো ছিল। কি কি খাদ্য সামগ্রী? চকলেট ছিল বা এরকম কিছু থাকতে পারে, তাই না, যে পোস্টার পেপার, তারপরে কি ছোট ছোট শিল্পজাত পণ্য, যেমন চকলেট হতে পারে, টুথপেস্ট হতে পারে, কলম হতে পারে, মাটির তৈরি কোনো পণ্য হতে পারে। এগুলো কি আমাদের স্বল্প মূল্যের শিক্ষা উপকরণ। তাহলে
প্রাপ্যতার দিক থেকে উপকরণকে কয় ভাগে ভাগ করছি আবারও মনে করি 4 ভাগে। একটা হচ্ছে স্বল্প মূল্যের শিক্ষা উপকরণ, বিনামূল্যে শিক্ষা উপকরণ, সহজলভ্য শিক্ষা উপকরণ, দুষ্প্রাপ্য শিক্ষা উপকরণ। এরপরে দেখছিলাম আমরা এর আগে দেখছিলাম ব্যবহার বৃত্তির দিক থেকে শিক্ষা উপকরণ ছিল 5 প্রকার। আবারও বলি, শ্রবণযোগ্য উপকরণ, দর্শনযোগ্য উপকরণ, শ্রবণ ও দর্শনযোগ্য উপকরণ, কার্য সম্পাদনযোগ্য উপকরণ, আর আধুনিক প্রযুক্তির উদ্ভাবন সমূহ। এরপরে আমরা চলে যাব, এই উপকরণ আমরা দেখলাম সব উপকরণের গুলো। এবার চলে যাব আমরা শিক্ষা উপকরণের ব্যবস্থাপনা কিভাবে আমরা করব। শিক্ষা উপকরণের ব্যবস্থাপনা আমরা কিভাবে করব, সেই ব্যবস্থাপনার দিকে চলে যাব। একটা হচ্ছে এই উপকরণগুলো সংরক্ষণ করার জন্য আপনার কি দরকার হয়, কি দরকার হয় উপকরণ সংগ্রহ বা সংরক্ষণ করার জন্য, সংগ্রহ বলবো না, সংরক্ষণ করার জন্য কি কি জিনিস দরকার হয় আমার? সর্বপ্রথম রাখার জন্য কোনো একটা জায়গা দরকার আছে, তাই না? কি নাকি খোলা মাঠে রেখে দিব, নাকি ক্লাসেই ফেলে রেখে দিব যে ভবিষ্যতে কোনোদিন? হ্যাঁ, তাহলে দরকার আছে সর্বপ্রথম আমাদের একটা ভৌত অবকাঠামো দরকার আছে। কি শিক্ষা উপকরণ ব্যবস্থাপনার জন্য একটা দরকার আছে ভৌত অবকাঠামো। এরপরে কি আছে? ভৌত অবকাঠামোর পরে যাব 2 নম্বরে শ্রেণীকক্ষের অন্যান্য পরিবেশ। অন্যান্য পরিবেশের মধ্যে কি হতে পারে? শ্রেণীকক্ষে একটি শিক্ষণকে সফল করতে কি করতে হবে? যথেষ্ট ভূমিকা রাখে। একটা শিক্ষণকে ফলপ্রসূ করতে শ্রেণীকক্ষ যথেষ্ট ভূমিকা রাখে। যেমন শ্রেণীতে নানা ধরনের উপকরণ ব্যবহার করার জন্য প্রয়োজনীয় সুব্যবস্থা থাকতে হবে। আমাদের থাকলো একটা টিনের ঘর যেখানে প্রচুর পরিমাণ আলো পড়ে। আপনি ডিজিটাল ক্লাসরুম বা মাল্টিমিডিয়া ক্লাসরুম হিসেবে ওই রুমটাকে ব্যবহার করলেন। আপনার যে স্লাইডটা আপনার স্ক্রিনের উপর পড়বে, আসলে কি সেই স্ক্রিনটা এত বেশি আলোর জন্য কি ভালো দেখা যাবে, স্পষ্ট বোঝা যাবে? যাবে না। তাহলে ভৌত অবকাঠামোয় মানে কি, যে আমার সমস্ত উপকরণ ব্যবহার করার জন্য পর্যাপ্ত পরিবেশ থাকতে হবে। তাহলে দেখছি যে আমরা টিনের ঘরে যদি ব্যবহার করি তাহলে ছবিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না, তাহলে এটা আসলে মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য সুন্দর কোনো জায়গা নয়, ভালো কোনো জায়গা নয়। এরপরে যাব উপকরণ নির্বাচন। নির্বাচনের কথা বলছিলাম, উপকরণ যে পড়াবো আমরা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, সেখানে তো আমরা নির্বাচন কমিশনের লোগোটা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আপনার পাঠের সাথে সম্পর্ক রেখে উপকরণ নির্বাচন বা তৈরি করতে হবে। এরপরে উপকরণ তৈরি, তাহলে আমরা উপকরণ নির্বাচন করলাম, তারপরে সেই উপকরণটা আমরা তৈরি করব। তারপরে উপকরণ ব্যবহারের কৌশলটা জানবো, কিভাবে ব্যবহার করতে হয়। কৌশলটা আমরা জানি না, শিখছি না, যে কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, কতক্ষণ ব্যবহার করব। যখন আমাদের পাঠ ঘোষণা শেষ তখন আমাদের উপকরণের কাজ শেষ, আমরা উপকরণটাকে গুছিয়ে রাখবো অথবা ভাঁজ করে রাখবো, যাতে করে শিক্ষার্থী ওই উপকরণের দিকে তাকিয়ে না থাকে। এরপরে আসবো উপকরণ সংরক্ষণ কৌশল। আপনার উপকরণ ফেলে রাখলেন, ধুলা ময়লা পড়লো, ওটা কি পরবর্তীতে আর ব্যবহারযোগ্য থাকে? থাকে না। আমরা স্বল্প মূল্যে বা বিনামূল্যের মাটির তৈরি বিভিন্ন পণ্যও পেয়েছি। আপনি যদি এটাকে সংরক্ষণ না করেন, কষ্ট করে একটা মনে করেন পুতুল তৈরি করছেন অথবা একটা পাতিল তৈরি করছেন কোনো কিছু দেখানোর জন্য, ওই পুতুলটা তো কেউ ভেঙে ফেলতে পারে না? তাহলে ওটাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। এই হলো আমাদের উপকরণ ব্যবস্থাপনার এই 6টা কৌশল আমরা জানলাম। এরপরে যাব আমরা উপকরণ সংরক্ষণ পদ্ধতি, কিভাবে আমরা উপকরণ সংরক্ষণ করব। আমার মনে হয় আমরা এতক্ষণ যে আলোচনা করছি সেই আলোচনা থেকে আমরা স্পষ্ট বলতেই পারি যে কিভাবে এটাকে সংরক্ষণ করব। দেখে নেন, উপকরণ সংরক্ষণের জন্য একটি উপকরণ কক্ষ থাকা প্রয়োজন। 2 কক্ষটিতে কি থাকতে হবে? উপযুক্ত দরজা, জানলা, প্রয়োজনীয় আসবাবপত্র, আলো বাতাস প্রবেশের সুযোগ থাকতে হবে।
প্রয়োজনীয় তাক, আলমিরা থাকতে হবে। কক্ষটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তাকে বা আলমিরায় উপকরণগুলি বিষয়ভিত্তিক সাজিয়ে রাখতে হবে। উপকরণের জন্য একটি স্টক রেজিস্টার রাখতে হবে। রেজিস্টারে প্রতিটি উপকরণের নাম লিখে রাখতে হবে। পচনশীল কোনো উপকরণ থাকলে সেটিকে আলাদা করে ফরমালিন দিয়ে রাখতে হবে, যেন সেটা নষ্ট না হয়ে যায় বা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। প্রতিটি উপকরণের নাম লিখে সংরক্ষণের তারিখ ও সংরক্ষণের স্থান সহ লেবেল লাগিয়ে রাখতে হবে। 3 বছর 6 মাস বা বাৎসরিক ভিত্তিতে স্টক রেজিস্টার হালনাগাদ করতে হবে। উপকরণ যাতে পোকামাকড়ে না কাটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিছুদিন পর পর উপকরণগুলি মুছে দিতে হবে যাতে ধুলোবালি পড়ে নষ্ট না হয়ে যায়। এরপরে আমরা যাব হিসাব বিজ্ঞানের শিক্ষার শিক্ষা উপকরণের তালিকা প্রস্তুত। দেখেন এখানে আমি মোট 20টা উপকরণের নাম 19টা উপকরণের নাম লিখে দিছি, যেগুলো আমার কমার্সের যারা আছেন তাদের সবারই মুখস্থ। চালান, বিল, ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ব্যাংক হিসাব খোলার ফর্ম, চেক বই, খামার বা নার্সারির ছবি, বিভিন্ন ধরনের চার্ট। কিসের জন্য এটা? ধারণা, বৈশিষ্ট্য, সুবিধা বা গুরুত্বের চার্ট। ছক, ছকটা কিসের হতে পারে? জাবেদা, খতিয়ান, নকদান, রেওয়ামিল বই, এগুলোর ছক হতে পারে। বিভিন্ন ধরনের মুদ্রা, বিভিন্ন যন্ত্রপাতি বা আসবাবপত্র, খুচরা দোকানের পণ্য বা দোকানের ছবি, বিজ্ঞাপনের ছবি, পণ্যের মোড়ক, হিসাব সমীকরণ মডেল, তারপর আছে হিসাব চক্রের মডেল, পণ্য উৎপাদিত স্থানের ছবি, অর্থাৎ যেখানে পণ্য উৎপাদিত হয় সেই স্থানের ছবি। এগুলো আমরা কিসের? হিসাব বিজ্ঞান শিক্ষার শিক্ষা উপকরণ হিসাবে ব্যবহার করতে পারি। এরপরে আমাদের এইখানকার যে আমার তৈরি করা স্লাইডটা এই পর্যন্ত শেষ হলো। এরপরে আমি যাব আপনাদের আমার যে ওয়ার্ডে তৈরি করা আছে যেটা, সেটাই যাব। দেখে আমাকে কে কি মেসেজ দিছে। হ্যাঁ, আমি এখানে চলে যাব। আপনাদের বিস্তারিত এখান থেকে দেখে নেন, এবং যাদের স্লাইড বলতে স্লাইড দিলে স্ক্রিন শেয়ার করলে আপনাদের সুবিধা হয়, তাদের জন্য এটা আপনারা সম্পূর্ণটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। পুরো ইউনিটটা এখানে লেখা আছে। তো ইউনিটটা আসলে এরপরে ছিল এবার এই যে আমরা শিক্ষা উপকরণগুলো ভাগ করলাম, সেই শিক্ষা উপকরণগুলোর দেখালাম, সেইগুলোর ভাগগুলো বলা ছিল। বিনামূল্যের শিক্ষা উপকরণ কোনগুলো? হ্যাঁ, এই তালিকা প্রস্তুত ছিল 19টা। এরপরে ছিল বিনামূল্যে, দেখেন ছিল চালান, বিল, ক্যাশ মেমো, ভাউচার, ডেবিট নোট, এটা হবে ক্রেডিট নোট। ক্রেডিট নোট পণ্য সামগ্রীর মোড়ক, ব্যাংকের হিসাব খোলার বিভিন্ন ফর্ম, নার্সারি, হাঁস মুরগি, মৎস্য কৃষি খামারের ছবি, এগুলো ছিল আমার বিনামূল্যের উপকরণ। এরপরে আমরা যাই যে যেগুলো স্বল্প মূল্যের আর বিনামূল্যের ব্যবহারের আসলে প্রয়োজনীয়তাটা কি, বিনামূল্যে এবং স্বল্প মূল্যের উপকরণ ব্যবহারের প্রয়োজনীয়তা। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে
উপকরণ ব্যবহারের প্রয়োজনীয়তা বলতে পারি আমরা, বিনামূল্যে স্বল্প মূল্যে না বলে শুধুমাত্র আসতেও পারে যে উপকরণ ব্যবহারের প্রয়োজনীয়তা, তাই না? তাহলে কি বলছে, অপ্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবহার করা যায় যা আমাদের আসলে প্রয়োজন নাই, সেগুলো আমরা বিনামূল্যে সংগ্রহ করতে পারি এবং সেগুলো ব্যবহার করতে পারি। শিক্ষকের আত্মবিশ্বাস বাড়ে, শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে কি সুসম্পর্ক হয় বা সম্পর্ক খুব দৃঢ় হয়, উপকরণ তৈরির দক্ষতা বাড়ে, শ্রমের মর্যাদা তৈরি হয়, তারপরে কি শিখন বাস্তবধর্মী হয়, শ্রেণী সক্রিয় থাকে। শিক্ষার্থীরা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে, শিক্ষক শিক্ষার্থীর উভয়ের সৃজনশীল গুণাবলীর বিকাশ ঘটে, বিনা খরচে লাভের পরিমাণ বেশি, বিষয়বস্তু সহজে বুঝতে পারা যায়। এই এখন 8:57 বাজে, আমরা এই পর্যন্ত আজকে শেষ করে পরবর্তী ম্যাডাম আছেন, আমরা ম্যাডামের কাছে চলে যাব। আমাদের এর সাথে এই যে অধ্যায় থেকে আসলে কি কি প্রশ্ন হতে পারে দেখেন, এই অধ্যায়ের প্রশ্নগুলো কি আপনারা নিতে পারেন এখান থেকে। এক আছে, শিখন শেখানোর সামগ্রী বা শিক্ষা উপকরণ বলতে কি বোঝায়? শিক্ষা উপকরণের শ্রেণী বিভাগ উল্লেখ করুন। বিনামূল্যের ও স্বল্প মূল্যের শিক্ষা উপকরণের তালিকা প্রস্তুত করুন। হিসাব বিজ্ঞানের বিষয়বস্তুর উপর 15টি শিক্ষা উপকরণের তালিকা তৈরি করুন, বা এখানে কয়েকটি শিক্ষা উপকরণের সংখ্যা উল্লেখ করে দিতে পারে, নাও পারে। শিক্ষা উপকরণ প্রস্তুত ও সংরক্ষণের উপায়সমূহ ব্যাখ্যা করুন। এরপরে আসছে আইসিটি শিক্ষা উপকরণের গুরুত্ব। এখন যদি আমার প্রশ্ন আসে এরকম যে আইসিটি শিক্ষা উপকরণের গুরুত্ব ব্যাখ্যা করুন, সেই গুরুত্বতে কিন্তু আইসিটি শিক্ষা উপকরণ আমার একটা না, কয়েকটা আসছে আইসিটি উপকরণের। আমরা কিছুক্ষণ আগে বলছি আমাদের আসলে টেলিভিশনও ছিল কিন্তু আইসিটি শিক্ষা উপকরণ, তারপরে কি ছিল, ইন্টারনেট ছিল, তারপরে ল্যাপটপ ছিল বা কম্পিউটার ছিল, তারপরে মাল্টিমিডিয়া প্রজেক্টর ছিল, তাই না? এই সবগুলো, তো যখনই আমরা গুরুত্বটা লিখব এই সবগুলো মিলাই কিন্তু আমার গুরুত্বটা লিখতে হবে, একটা বিষয়ের না। তারপরে শিক্ষা উপকরণ হিসেবে ল্যাপটপ বা ইন্টারনেটের ভূমিকা আলোচনা করুন। এটা প্রত্যেকের জানা, প্রত্যেকেই বলতে পারবেন বা করতে পারবেন ব্যবহার। আমরা এ পর্যন্ত স্লাইড শেয়ারটা অফ করি। এবার বলেন